Okay. Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty. And I am also well. Now I am going to start the class. So everyone be attentive and enjoy my class. আসলে একটা বিষয়ের উপরে আমি খেয়াল করেছি, আমরা ইংলিশে কথা বলতে পারছি না, কারণ আমাদের প্রত্যেকের টেন্সের সমস্যা থেকে যাচ্ছে। ভাই, আশা করি আমার সঙ্গে একমত হবেন। আমাদের টেন্সে খুবই সমস্যা থেকে যাচ্ছে। তো যারা ক্লাসে জয়েন করেছেন, আমি প্রত্যেককে বলবো এই টেন্সটা সবাই একটু ভালো করে দেখবেন। আমি প্রত্যেকদিন টেন্স নিয়ে কথা বলতে চাই না, কারণ প্রতিদিন যদি আমি টেন্স শিখাই তাহলে কিন্তু আমরা অন্য বিষয়গুলো শিখতে পারবো না। তো টেন্সের পাশাপাশি আমরা অন্য যে বিষয়গুলো দেখব, আজকে আমাদের ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস থাকবে, এবং ডাব্লিউএস কোশ্চেন থাকবে, এবং শর্ট ডায়লগ প্র্যাকটিস থাকবে। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টা দেখব, প্রথম কিছু ট্রান্সলেশন দেখব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য প্রয়োজন হয়। এমন কিছু ট্রান্সলেশন আমরা প্রথম দেখব। দেখেন, খুব ভালোভাবে লক্ষ্য করবেন সবাই। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কথাটা শুরু করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার গঠন প্রণালী আমরা সবাই জানি। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আমি দুপুরের খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন লাঞ্চ। আমি আমার রুম পরিষ্কার করেছি, আই হ্যাভ ক্লিনড মাই রুম। আমি তাকে ফোন করেছি, আই হ্যাভ কলড হিম। এই বাক্যগুলো আপনারা প্রত্যেকে 2-3 বার করে এক একটি বাক্য পড়বেন, কারণ প্রত্যেকটা বাক্য আমাদেরকে মনে রাখতে গেলে যত বারবার আপনি প্র্যাকটিস করবেন, দেখেন যে কোনো কাজ আমি যদি একটা অঙ্ক করার উদাহরণ দেই, আপনি একটা অঙ্ক করবেন, যে কোনো একটা অঙ্ক একবার করে রেখে দিবেন, এটা মনে থাকবে না বেশি দিন। আপনি একই সময়ে 2 থেকে 3 বার করবেন, 1 সপ্তাহ পর আবার করবেন, আপনার মনে থাকবে। কিন্তু আমরা এখানে যারা সবাই পড়াশোনা করে এসেছি, যখন আপনি রানিং স্টুডেন্ট ছিলেন, দেখবেন, এটা খেয়াল করে দেখেছেন, আপনি একটা অঙ্ক একবার করে রেখে দিবেন, এটা বেশি দিন মনে থাকে না। তো এই বাক্যগুলোও বারবার পড়বেন। আই হ্যাভ কল্ড হিম, আমি তাকে ফোন করেছি। আমি মেসেজ পাঠিয়েছি, আই হ্যাভ সেন্ড দ্য মেসেজ। আমি কাজটি সম্পন্ন করেছি, আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। আমি আগে তাকে দেখেছি, আই হ্যাভ মেট হিম বিফোর। আমি এই খাবারটি খেয়েছি, আই হ্যাভ ট্রাইড দিস ফুড। আমি সিনেমাটি দেখেছি, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। আমি এই বইটি পড়েছি, আই হ্যাভ রিড দিস বুক। এগুলো আপনারা নিজেরা একটু পড়ুন তো, আপনাদের পড়ার জন্য একটু সুযোগ করে দিলাম। এখানে মাত্র সামনে 5টি বাক্য দেখতে পাচ্ছি, এই 5টি বাক্য আপনারা 10 সেকেন্ডে পড়ুন। আই হ্যাভ রেড দিস বুক, আমি এই বইটি পড়েছি। আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। দেখেন, লার্ন এর ভি2 লার্নড হয়, আবার লার্নড LEARNT লার্নডও হয়। আমি একটা ফোন কিনেছি, আই হ্যাভ বট এ ফোন। বাক্যগুলো আপনারা একটু পড়ুন, সবাই যার যার জায়গায় থেকে জোরে জোরে পড়ুন, অনেক শব্দ করে পড়বেন। এরপর দেখেন, আমি রিপোর্ট লিখেছি, এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রত্যেকটা বাক্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। খুব ভালো করে লক্ষ্য করবেন। আমি একটু পর আনমিউট করে আপনাদের কাছ থেকে এই বিষয়টা বুঝে নিব আপনারা কতটা পেরেছেন। দেখেন, আমি ঠিক এইভাবে আপনাদেরকে পড়াটা আজকে নিব, একটু খেয়াল করবেন। দেখেন, ট্রান্সলেশন না জানলে আমরা কোনো দিকেই আগাতে পারবো না। এই ট্রান্সলেশনের জায়গাটা আমি আপনাদেরকে দিয়ে আজকে করাবো। খেয়াল করবেন, এখানে ট্রান্সলেশন কিভাবে আমরা ট্রান্সলেশন করাবো। দেখেন, এখানে বলছে যে, একটু খেয়াল করবেন সবাই, ইংলিশ দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে। ট্রান্সলেশন মেথড ইজ দ্য বেস্ট মেথড। একটা সময় কিন্তু অনেক গ্রামার বই পাওয়া যেত, যেটাতে ট্রান্সলেশন ছিল, বাংলা অনুবাদ, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। এখনকার কোনো বইতে আমি বাজারে গিয়ে খুঁজেছি, কিন্তু কোনো বই, এমন কোনো বই পাইনি যেখানে ট্রান্সলেশন শেখা যায়। তো এই ট্রান্সলেশন না জানলে আপনি ইংলিশে কোনো দিনই কথা বলতে পারবেন না। কেন? আমি যদি এখানে কাউকে বলি যে আপনি মোবাইল ফোন সম্পর্কে কিছু একটু বলুন, পারবেন না। কেননা মোবাইল ফোন সম্পর্কে যখনই আপনি বলতে চাইবেন ইংলিশে, ওই কথাগুলো দেখবেন আপনার ব্রেনে প্রথমে বাংলায় চলে আসবে। তো আমরা বাংলা অনুবাদ করতে পারি না।
বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারি না। কেন পারি না? কারণ আমরা গ্রামারটা ভালো বুঝি না। আর গ্রামার না জেনেও, কম জেনেও ইংলিশে স্পিকিং করা যায়, সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যারা প্রবাসী বাঙালিরা আমেরিকায় থাকে, কানাডা বা পৃথিবীর অন্য কোনো দেশে থাকে, তারা অনেক সময় নেটিভ ইংলিশ স্পিকারদের মুখে ভাষাটা শুনতে শুনতে তারা বলা শিখে যায়। কিন্তু আমরা যেহেতু, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, আমাদেরকে ইংরেজি বলা শিখতে হলে, আমাদেরকে ইংরেজি বলতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমাদের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা শিখতে হবে। দেখেন, বলছে জনাব আব্দুল বারী আমাদের শ্রেণী শিক্ষক, তিনি বিএ বিএড, তিনি ভালো শিক্ষক, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। আমরা তার কথা মনোযোগের সাথে শুনি, তিনি ভালো ভাষা জানেন, আমরা তাকে অনুসরণ করি, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তাকে শ্রদ্ধা করি, তিনি আমাদের বেশ প্রিয়। এই বাক্যগুলো আপনাদের ভিতর থেকে কেউ বলতে পারবেন? আমি যদি কাউকে ডেকে নেই যে এই বাংলা বাক্যগুলো ইংলিশে অনুবাদ করতে হবে, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি সেখান থেকেই ডেকে নিব, কে পারবেন? আচ্ছা, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, না ওভাবে বলা যাবে না, সবাই মিউট রাখবেন প্লিজ। সাজেদা আক্তার, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। এই বাক্যগুলো আপনি পড়তে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। হুম, একটু পড়েন তো এগুলো। হুম, পড়ুন। আমাদের শ্রেণী শিক্ষক মিস্টার আব্দুল বারী ইজ মাই ইজ, ইজ মাই না, আমাদের, আওয়ার হবে। দেখেছেন আমাদের, আমাদের ভুলটা কোথায়? মাই মানে তো আমার, কিন্তু আমাদের। প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আমি একটু আগে বলেছি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই বাক্যটা আপনি জানেন, তারপরও ভুল হলো, কেন হলো? আমাদের প্র্যাকটিস নাই। জনাব আব্দুল বারী ইজ মাই হবে না, ইজ আওয়ার ক্লাস টিচার। নেক্সট, তিনি, তিনি বিএ বিএড হ্যাঁ ইজ এ বিএড হ্যাঁ, নেক্সট, ভালো শিক্ষক হি ইজ এ গুড টিচার তিনি আমাদের ইংরেজি পড়ান হি টিচেস আস ইংলিশ আচ্ছা এই বাক্যটা বলেন তো, তিনি আমাদের ইংরেজি পড়ান, এইটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, না বোধক, তিনি আমাদের ইংরেজি পড়ান না, তখন কি হবে? ডাজেন্ট টিচেস আস নো, হি ডাজেন্ট দিলে, হি ডাজেন্ট দিলে টিসেস দেওয়া যাবে না। ডা হুম, তাহলে এই স্পিকিং এর যে ভুলগুলা, এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। হি ডাজেন্ট থিসেস হবে না, ডাজ, ডাজ বা ডাজ নট ব্যবহার করলে পরবর্তী ভার্বটি ভি ওয়ান ফর্মে ফিরে আসবে। হি ডাজেন্ট টিস আস ইংলিশ, আমরা তার কথা মনোযোগের সাথে শুনি। সম্মানযুক্ত একটু কাইন্ডলি মনোযোগ কি হবে কেউ বলতে পারবেন? অ্যাটেন্টিভলি। কি হবে? অ্যাটেন্টেড না, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। হুম, বলেন তাহলে। তিনি ভালো ভাষা জানেন হি নোজ ইজ গুড গুড ল্যাঙ্গুয়েজ হবে স্যার এটা গুড ল্যাঙ্গুয়েজ হবে, আর কেউ কিছু বলবেন? গুড ল্যাঙ্গুয়েজ হুম, হি নোজ গুড ল্যাঙ্গুয়েজ নেক্সট, এটা স্যার গুড ল্যাঙ্গুয়েজ হবে যে করি উই ফলো হিম তিনি আমাদেরকে ভালোবাসেন হি হি লাভস হি লাভস আস হি লাভস আস হ্যাঁ হ্যাঁ দেখেন আমি একবার একটু বলি প্লিজ, সবাই শুনবেন, পরবর্তীতে আবার কাউকে পড়ার সুযোগ করে দিব। বিষয়টা আগে ভালো করে শুনতে হবে। হুম, সাউন্ডটা খুব স্লো শোনা যাচ্ছে। আমার সাউন্ড, আস্তে আস্তে শোনা যাচ্ছে। স্যার একটা কথা বলি স্যার, আপনি তাকে ড্রেস ডাকবেন। আচ্ছা দেখেন তো এবার শোনা যায় কিনা। আমি তো আমার সাউন্ডটা বাড়িয়ে দিয়েছি, এমনি আজকে আমার একটু কণ্ঠটা সমস্যা হচ্ছে, কারণ আমার এই গলার স্বর বসে গিয়েছে তো, ঠান্ডা লেগে, যার কারণে ক্লাসটা এইভাবে একটু, এখন দেখেন মনে হয় শোনা যাচ্ছে। আচ্ছা একটু খেয়াল করবেন প্লিজ। আমি তো সবই ঠিক করে দিয়েছি, দেখেন। ওকে,
আচ্ছা, তো এখানে কি হবে আমি বাক্যটা একবার পড়ে দেই। জনাব আব্দুল বারী আমাদের শ্রেণীর শিক্ষক। মিস্টার আব্দুল বারী ইজ আওয়ার ক্লাস টিচার। তিনি একজন বিএ বিএড। হি ইজ আ বিএ বিএড। এখানে দেখেন এই অ্যাব্রিভিয়েশন যেটা, আসলে আমার গলার স্বর বসে গিয়েছে তো ক্লাসটা শুনতে সমস্যা হলে বলবেন, আমি আবার সাউন্ডটা বাড়িয়ে দিব। বলছে যে হি ইজ এ বিএ বিএড। এই অ্যাব্রিভিয়েশন এটাকে বলা হয় শব্দ সংক্ষেপ। এই বিএ এর শব্দ এর ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। আমরা এরকম অনেক শব্দ পাই, এই রকমের শব্দগুলোকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। যেমন বলা হচ্ছে এমবিবিএস, এমএ, বিএ। আমরা এসএসসি পাশ করেছি, এইচএসসি পাশ করেছি, তো এগুলো হচ্ছে শব্দ সংক্ষেপ, সংক্ষিপ্ত শব্দ। এইগুলার প্রথম লেটার বা বর্ণটা একটু স্লোলি আপনাকে উচ্চারণ করতে হবে। যদি তার পূর্বে কোনো ভায়োল সাউন্ড আসে তাহলে সেখানে অ্যান দিতে হবে, কনসোনান্ট সাউন্ড আসলে সেখানে এ দিতে হবে। দেখেন বি বলতে গেলে কিন্তু কোনো ভায়োল আসে না, এর জন্য এখানে এ হয়েছে। কিন্তু যদি বলা হয় সে একজন এমএ পাস করা লোক, সে একজন এমএ পাস করা লোক, তখন কি হবে? হি ইজ অ্যান এমএ। তখন কি দিতে হবে বলুন? হি ইজ অ্যান এমএ। মনে রাখবেন তিনি একজন এমএ পাস করা লোক, এটাকে কি বলতে হবে? হি ইজ অ্যান এমএ। মনে রাখবেন হি ইজ অ্যান এমএ, তিনি একজন এমএ পাস করা লোক। যদি বলা হয় বিএ তখন হবে হি ইজ এ বিএ। মনে রাখবেন হি ইজ এ বিএ, তিনি একজন বিএ পাস করা লোক। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। তিনি ভালো শিক্ষক, এটা আমরা সবাই পারি, হি ইজ এ গুড টিচার। তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। দেখেন নিজে পড়া হলে রিড, আর কাউকে পড়ানো হলে, নিজে শেখা হলে লার্ন, আর কাউকে শেখানো হলে টিচ, কজেটিভ ভার্ব। হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান বা পড়ান। তারপর কি হবে? আমরা তার কথা মনোযোগের সাথে শুনি। এই বাক্যটা অনেকেই পারেননি। কি হবে? আমরা তার কথা মনোযোগের সাথে শুনি। উই লিচেন টু হিম, এখানে কেয়ারফুলি দিতে হবে। আর লিচেন দিলে হয়, লিচেন মানেই হচ্ছে মনোযোগ সহকারে শোনা। তো এটা বলবেন উই লিচেন টু হিম কেয়ারফুলি, আমরা তাকে মনোযোগের সাথে শুনি। আমরা তাকে অনুসরণ করি। সরি এখানে একটা বাদ থেকে গেছে, তিনি ভালো ভাষা জানেন। হি নোস দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল। হি নোস, নোস কেন হয়েছে? বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। এই জন্য হি নোস, হি নোস দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল, তিনি ভাষাটা খুব ভালো জানেন। তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে, সরি আমরা তাকে অনুসরণ করি, উই ফলো হিম। আমরা অনুসরণ করি তাকে, বাংলা কি লিখেছি? আমরা তাকে অনুসরণ করি। ইংলিশে কি হবে? আমরা অনুসরণ করি তাকে। মনে রাখবেন বাংলা বাক্য আর ইংরেজি বাক্য মিলবে না। বাংলায় কিন্তু ভার্ব বা ক্রিয়া থাকে একেবারে শেষে। ভার্ব বা ক্রিয়া থাকে কোথায়? শেষে। সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন, জাস্ট ওয়েট, একটু দেখতে থাকেন। তো এখানে বাক্যটা কিভাবে করেছি? এটা হচ্ছে প্রত্যেকটা টেন্স অনুসারে কিন্তু বাক্যগুলো গঠন করা হয়েছে। উই ফলো হিম, আমরা অনুসরণ করি তাকে। কিন্তু বাংলাতে আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, আমরা তাকে অনুসরণ করি। মনে রাখবো সবাই, বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া বসে বাক্যের শেষে, আর ইংরেজি বাক্যে ভার্ব বা ক্রিয়া বসে সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে। আমার ক্লাস যারা ইতোপূর্বে করেছেন, আমি কিভাবে পড়িয়ে থাকি আপনারা জানেন। আপনাদেরকে দিয়ে ড্রিল প্র্যাকটিস করাবো, তো তার আগে আমার এই কথাগুলা, কিওয়ার্ডগুলো একটু মনে রাখবেন। আমি একটু আগে যে কথাগুলো বলছি এই কিওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে। একটা কিওয়ার্ড বলেছি, সেটা হচ্ছে কি, বাংলা বাক্যে ভার বা ক্রিয়া থাকে, বাংলা বাক্যে ভার বা ক্রিয়া থাকে একেবারে শেষে। আর ইংরেজি বাক্যে ইংরেজি বাক্যে ভার বা ক্রিয়া থাকে সাবজেক্টের পরে। বিষয়টা একটু মনে রাখবো। এখানে যেমন রয়েছে উই ফলো হিম, আমরা তাকে অনুসরণ করি। হি লাভস আস অল, তিনি আমাদের সকলকে ভালোবাসেন।
উই রেসপেক্ট হিম, আমরা তাকে শ্রদ্ধা করি। উই রেসপেক্ট হিম, আমরা তাকে শ্রদ্ধা করি। তিনি আমাদের বেশ প্রিয়। হি ইজ ভেরি পপুলার উইথ আস। হি ইজ ভেরি পপুলার উইথ আস, তিনি আমাদের বেশ প্রিয়। তো দেখেন এই বাক্যগুলো সব তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই যে টেন্সগুলো আপনাদের দেখালাম না, এই টেন্সগুলো খুব সুন্দর করে আপনাদেরকে পারতে হবে। এইগুলো যে যত সুন্দর করে, দেখেন আমি মিটিংয়ে যোগ দিয়েছি, আমি লেসন প্রস্তুত করেছি, এখানে যতগুলা বাক্য, সব বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো একটা টেন্স আমাদের শিখলে হবে না, প্রত্যেকটা টেন্স আমাদেরকে শিখতে হবে। মনে রাখবেন, প্রতিটা টেন্স সমান গুরুত্ব দিয়ে শিখতে হবে। ওকে, দেখেন যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রত্যেকটা টেন্স আমরা শিখব। এখানে আমি একটা একটা করে বক্সের মাধ্যমে প্রত্যেকটা টেন্সের উদাহরণ দিয়েছি। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি। তারপর বলছে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। কি হবে বলেন? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। জাস্ট ওয়েট। আচ্ছা, দেখেন এখানে কিন্তু ডে পার্ট পার্ট করে দিয়েছি। বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরেরটা দিয়েছি পাস্ট ইনডেফিনিট টেন্স একটা ধারাবাহিকতা অনুসারে। তারপর দিয়েছি ফিউচার ইনডেফিনিট টেন্স, তারপর দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে কি বলছে? অভ্যাস বা সাধারণ সত্য, এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস, এগুলা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, আই ড্রিঙ্ক টি। একই সঙ্গে কতগুলা জিনিস আমরা পেয়ে যাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ টেন্সের নামটা পাচ্ছি, বাংলা একটা বাক্য পাচ্ছি। এই বাক্যে কি কি থাকে, কি কি দেখলে আপনি চিনবেন যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই আমরা কি দেখে চিনব সেটি থাকবে। এবং সর্বশেষে একটা এক্সাম্পল বা একটা সেন্টেন্স থাকবে। পাস্ট ইনডেফিনিট টেন্স, কাজ শেষ হয়ে গেছে। ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার। এই ড্রিঙ্কের ভিটু হবে ড্রাঙ্ক। আই ড্রাঙ্ক টি, আমি চা পান করেছিলাম, ড্রিঙ্ক। তারপরটা হবে ফিউচার ইনডেফিনিট, ভবিষ্যতে যে কাজটি হবে, টুমরো, নেক্সট উইক, লেটার। আই উইল ড্রিঙ্ক টি, আই উইল ড্রিঙ্ক টি। এখন কোনো কাজ চলছে, যেমন আই অ্যাম ড্রিঙ্কিং টি। কি হবে? আই অ্যাম ড্রিঙ্কিং টি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটু আগে যেটা দেখালাম, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার অভিজ্ঞতা, যেমন আই হ্যাভ ড্রাঙ্ক, ডি আর এ এন কে, আরেকটি হচ্ছে ডি আর ইউ এন কে। দেখেন এই শীটটা আপনাদের কাছে সবার আছে হয়তোবা, এইটা একটু মুখস্থ করবেন। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। এই ভি1, ভি2, ভি3, কোনো কোনো ভার্বের ভি5, বেশিরভাগ ভার্বের আবার ভি4, ভি5ও থাকে। এটা আমরা একটু দেখব ভি4, ভি5 কেন কাজে লাগে। একটা বিষয় লক্ষ্য করবেন, দেখেন বিষয়টা হচ্ছে এখানে দিয়েছি কাম, কাম, কেম, কাম। আমরা তিনটা করে ভার্ব ফর্ম জানি, কাম, কেম, কাম। কিন্তু এখানে আবার আপনি চাইলে আরও দুইটা তৈরি করতে পারবেন, কামিং, কামস। অর্থাৎ ভি1, ভি2, ভি3, এরপর ভি5 এবং ভি4 যুক্ত করা প্রয়োজন পড়তে পারে। কিছু কিছু ভার্বের ভি5 অংশ, যেটা থার্ড পারসন ফর্ম বলা হয়, এই ফর্মটি কিন্তু শুধু এস বা ইয়েস যুক্ত করলে হয় না, একটু ব্যতিক্রমও থাকে। তো আমরা এই বাক্যগুলো ঠিক এইভাবে তৈরি করব। কিভাবে তৈরি করব? একটা বাক্য নিব, আমরা একটা ভার্ব নিব, যেমন ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে তৈরি করা। এটা দিয়ে একটা বাক্য তৈরি করেন তো সবাই, সবাই মনে মনে বলুন, জোরে জোরে বলুন। ড্রিঙ্ক কি বলা যায়? আই ড্রিঙ্ক টি, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক মিল্ক, আই ড্রিঙ্ক কফি। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিটে কি হবে? তখন আর ড্রিঙ্ক থাকবে না, তখন ড্রিঙ্ক, ডি আর এ এন কে, ড্রিঙ্ক। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করেছিলাম, আমি দুধ পান করেছি। আই হ্যাভ ড্রাঙ্ক, কি হবে? আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক।
এভাবে আমরা বাক্যগুলো সাজিয়ে নিব। এরপর দেখেন থিঙ্ক, থট, থট। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, থিঙ্ক, থট, থট, এগুলো আপনারা প্রত্যেকটা দেখবেন। এরপর দেখেন এখানে অনেকগুলো বক্স দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, সবাই একটু পড়বেন। সাধারণ বর্তমানে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ, যেমন ডু ইউ প্লে, এটা কিন্তু সাবজেক্ট অনুসারে, পার্সন অনুসারে ভিন্ন হতে পারে। যদি বলা হয় তুমি কি খেলো, ডু ইউ প্লে, তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল, কিন্তু থার্ড পার্সন সাবজেক্ট বা পার্সন যদি এসে যায়, যদি বলা হয় সুমন কি ফুটবল খেলে, তখন কি হবে, ডাস সুমন প্লে ফুটবল, ডাস সুমন প্লে ফুটবল। তুমি কি খেলেছিলে, ডিড ইউ প্লে, এখানে কি খেলেছিলে সেটা বলা হয়নি, বলছে তুমি কি খেলেছিলে, ডিড ইউ প্লে। তুমি কি খেলবে, উইল ইউ প্লে, তুমি কি খেলেছো, তুমি কি খেলছো। দেখেন এই ভার্ব যেটা ক্রিয়া, এইটাতে কিন্তু আমাদের সবার কম বেশি সমস্যা থাকে। খেলছো, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হলো কন্টিনিউয়াস চলমান, কিন্তু এটার পারফেক্টটাও কিন্তু আবার একটু সেম ধরনের শোনায়। তুমি কি খেলছো, আর এর পারফেক্ট টেন্স হবে তুমি কি খেলেছো। তখন এখানে শুধু একটা লয় একার চলে আসবে, লয় একার আসবে, খেলে ছো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এখন চলছে যেটা, অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর আসবে। তুমি কি খেলছো, আর ইউ প্লেইং, তুমি কি খেলছো, আর ইউ প্লেইং, এইমাত্র শেষ হয়েছে, তুমি কি খেলেছো, হ্যাভ ইউ প্লেড, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো। তাহলে দেখেন এখানে আমরা একটু শর্ট ফর্ম কয়েকটা ভার্বের বলছে, নেটিভ স্পিকাররা টেন্স ব্যবহারের সময় শব্দকে ছোট করে ফেলে, এজন্য একটি কথা দ্রুত ও স্মার্টলি তারা বলতে পারে। বলছে আই উইল, এটাকে হবে আইল, আইল, আই অ্যাম, এটাকে কি বলা হয়, আইম। সবাই এগুলো একটু পড়েন তো। হি ইজ, হিজ, ডু নট, ডোন্ট, ডিড নট, ডিডন্ট। আমি একটা ক্লাসে প্রায় 50 থেকে 55টি এই শর্ট ফর্ম আপনাদেরকে পড়িয়েছিলাম। আই উইল, আইল, আই অ্যাম, আইম, হি ইজ, হিজ। যদি বলা হয় সে একজন ডাক্তার, আমরা কি বলি, হি ইজ এ ডক্টর। একজন আমেরিকান কি বলবে, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। এই যে দেখেন হি ইজ আ ডক্টর, এটা দ্রুত বলার কারণে আমরা তাদের কথাগুলা ক্লিয়ারলি বুঝতে পারি না। তো এই শর্ট ফর্মগুলা আপনারা যত বেশি মুখস্থ করবেন তত বেশি একজন ফরেনারের কথা, ইউটিউবে আমেরিকান অ্যাকসেন্ট লিখে সার্চ দিবেন, শত শত হাজার হাজার ভিডিও আসবে, দেখবেন তাদের কথাগুলো আমরা বুঝতে পারি না। তবে দুইটা পথ অবলম্বন করলে আমরা বুঝতে পারবো, এক হচ্ছে তাদের ভিডিও ক্লিপসগুলো তাদের প্রচুর পরিমাণে শুনতে হবে, আরেকটি হচ্ছে তাদের এই শর্ট ফর্মগুলো আমাদেরকে বুঝতে হবে। শর্ট ফর্ম না বুঝতে পারলে কখনোই আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি না। তারপর কি বলছে দেখেন, এখানে আরও বাক্য রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি, আমি ইংরেজি বলেছিলাম, আই স্পোক ইংলিশ, আমি ইংরেজি বলবো, আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলছি। আবারও দেখেন এই ভার্বটা খেয়াল করবেন, আমি ইংরেজি বলছি, বলছি বললে কখন বোঝায় বলেন তো, বলছি বললে বর্তমানকালে বোঝায়। আমি বলছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি খেলছি। আবার এই বাক্যগুলোকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়, আমি বলছিলাম, আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি খেলছিলাম, আমি পড়ছিলাম, এগুলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একই সাথে আমি যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, কিভাবে বলবো, কে বলতে পারবেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি, আই ওয়াজ স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছিলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলতে থাকব, আমি কাজটি করতে থাকব, আমি ঢাকায় যেতে থাকব, রনি ফুটবল খেলতে থাকবে, রনি স্কুলে যেতে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটি চলমান থাকবে, ভবিষ্যৎকালে কাজটি কি হবে, চলমান থাকবে। তাহলে এটি হবে পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখেন, আমি গাড়ি চালাই, আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ আ কার। বাক্যগুলো আপনারা পড়বেন প্লিজ, এই বাক্যগুলো আপনাদেরকে দিয়ে আমি পড়াতে চাই।
নুসরাত ঈশা পড়তে পারবেন? ক্যান ইউ হেয়ার মি? এই বাক্যগুলো পড়েন তো। হুম আমি গাড়ি চালাই। আই আমি গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। আমি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। আমি গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ এ কার। আমি গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং আমি আই হ্যাভ ড্রিভেন আ কার। এটা কোন টেন্স? আই হ্যাভ ড্রিভেন এ কার, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এরপর এই বাক্যগুলো পড়তে হবে। আমি টাকা পাঠাই। আই সেন্ড মানি। সেন্ড মানি, আমি টাকা পাঠাবো, আই উইল সেন্ড মানি। আমি টাকা পাঠাচ্ছি, আই এম সেন্ডিং মানি। আমি টাকা পাঠিয়েছি, আই হ্যাভ সেন্ট মানি। থ্যাংক ইউ। সেন্ড মানে পাঠানো, SEND, সেন্ড। আর আরেকটি হচ্ছে সেন্ট, SENT, সেন্ট। হ্যাঁ, সেন্ড এবং সেন্ট, বিষয়টা ভালো করে সবাই আমরা মনে রাখবো। আমি চা তৈরি করি। করি, আমি চা করেছিলাম, মেক টি। আমি চা তৈরি করব, আই উইল মেক টি। আমি চা তৈরি করছি, আই এম মেকিং টি। আই অ্যাম মেকিং টি। এরপর আমি রুমটি পরিষ্কার করি। আমি রুমটি পরিষ্কার করি, আই ক্লিন দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করেছিলাম, আই ক্লিনড দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করব, আই উইল ক্লিন দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করেছি, আই এম ক্লিনিং দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করছি, আই হ্যাভ ক্লিনড দ্য রুম। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আমরা এভাবে পড়বো না, এখান থেকে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব। প্রত্যেকটা বাক্যকে আমরা বিভিন্নভাবে ট্রান্সফর্ম করা শিখব। একটা বাক্যকে ট্রান্সফর্ম করে বিভিন্নভাবে আমরা রূপান্তর করা শিখব। তো এই বাক্যগুলো যেহেতু আপনি পেরেছেন, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটাও আপনাকে একটু করতে হবে। এখান থেকে পড়বেন, দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল শিটটা অনেক বড়। তো আমরা এই বাক্যগুলো একটু করব। সে একটি চিঠি লেখে, এটা কি হবে? চিঠি লেখে, she he write a letter. নেক্সট বাক্যগুলো পড়েন। সে একটি চিঠি লেখে না, he don't write, he doesn't write a letter. সে কি একটি চিঠি লেখে? does he write a letter? সে কি চিঠি লেখে না? doesn't he write a letter? সে কখন একটি চিঠি লেখে? সে সে কখন একটি চিঠি লেখে? when does he write a letter? সে কখন চিঠি লেখে না, when doesn't he? থ্যাংক ইউ। আপনি যতগুলা পড়েছেন অনেক ধন্যবাদ। অন্য কাউকে একটু পড়ার সুযোগ দিতে হবে। এরপর কে পড়তে পারবেন? হুম স্যার আমি পড়তে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। দেখি দাদা রেইজ হ্যান্ড প্রেস। হ্যাঁ, রেইজ হ্যান্ড যারা প্রেস করেছেন আমি তাদেরকে ডেকে নিব। নয়ন কুন্ডু, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আপনার সাউন্ড ক্লিয়ার হতে হবে। পড়ুন, আপনি এই বাক্যগুলো পড়ুন, প্রথম থেকে পড়বেন। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। হ্যালো, শুনছি, দ্রুত পড়েন, এখানে সময় নষ্ট করলে হবে না। কেন, সবাই দেখতে পাচ্ছে। একটি চিঠি লেখে, he doesn't he write a letter. নো, হি রাইট হবে না, হি রাইটস হবে। কি হবে? হি রাইটস হবে। হি রাইটস হবে। হ্যাঁ, এত কমন ভুলটা করলে হবে না। অপসরা, ক্যান ইউ হেয়ার মি? ওকে, একের পর এক পড়ে যেতে হবে এখান থেকে। পড়ুন। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে না, হি ডাজন্ট রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার? সে কি একটি চিঠি লেখে না, ডাজন্ট হি রাইট আ লেটার? সে কখন একটি চিঠি লেখে, when does she write a letter? সে কখন চিঠি লেখে না, when doesn't she write a letter? সে কেন চিঠি লেখে, why does she write a letter? সে কেন চিঠি লেখে না, why doesn't she write a letter? সে কোথায় একটি চিঠি লেখে, where does she write a letter? সে কোথায় একটি চিঠি লেখে না, where doesn't she write a letter? সে কিভাবে একটি চিঠি লেখে, how does she write a letter? সে কিভাবে একটি চিঠি লেখে না, how doesn't she write a letter? সে কতবার একটি চিঠি লেখে, how much times?
নো নো নো, কতবার, এটার ইংলিশ কি হবে? হাউ অফেন। হাউ অফেন অর্থ হচ্ছে কতবার, হ্যাঁ। তারপর আর কতক্ষণ হলে হবে হাউ লং। হাউ লং, হাউ লং ডাজ হি রাইট এ লেটার। হাউ লং এর পরে ডাজ ব্যবহার করতে হবে। হাউ লং, হাউ অফেন, মনে রাখবেন, বারবার বলবেন। হাউ লং, হাউ অফেন, আমার সঙ্গে বলুন। হাউ অফেন, হাউ লং, হাউ অফেন, হাউ লং। এটা মনে রাখতে হবে। তো এখানে কি বলছে? হাউ অফেন, হাউ লং। আচ্ছা বলেন তো, তুমি লেখো, এটা কি হবে? ইউ রাইট। তুমি লেখো না, তুমি লেখো না, ইউ ডোন্ট রাইট। তুমি কি লেখো? ডু ইউ রাইট? তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট? তুমি কি লেখনি? ডিডেন্ট ইউ রাইট? তুমি কেন লেখো? তুমি কেন লেখো? হোয়াই ডু ইউ রাইট? তুমি কেন লেখো না? হোয়াই ডোন্ট ইউ রাইট? তুমি কখন লেখো? হোয়েন ডু ইউ রাইট? তুমি কেন লেখো? তুমি কার সাথে লেখো? তুমি কবে, তুমি কখন লিখেছিলে? তুমি কতবার লেখো? তুমি কতবার লেখো? তুমি কতবার লেখো? How many times? তুমি কতক্ষণ ধরে লেখো? How long did you write? থ্যাংক ইউ। যারা প্র্যাকটিস করেছেন মনে রাখবেন, বিষয়টা হচ্ছে কি, আপনাকে কথা বলতে হবে। একজন বলছে আর আপনি শুনবেন, আপনি বলবেন না, নো, ইটস নট দ্য রাইট ওয়ে ফর লার্নিং ইংলিশ। আপনাকেও কিন্তু বলতে হবে। তো দেখেন এখানে বিভিন্ন ভার্ব দিয়েছি। ড্রাইভ দিয়ে বাক্য করবেন, ড্র দিয়ে করবেন, গো দিয়ে করবেন, প্লে দিয়ে করবেন, স্পিক দিয়ে করবেন। এই বাক্যগুলো আপনাকে এইভাবে করতে হবে। দেখেন, সে একটি চিঠি লিখেছিল, এই বাক্যগুলো আপনারা পড়েন তো, দেখি কে কতটা করতে পারেন। একবার একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, বাক্যগুলো তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এভাবে আমরা প্র্যাকটিস করব। সে একটি চিঠি লিখেছিল, সে একটি চিঠি লেখেনি, সে কি একটি চিঠি লিখেছিল, সে কি একটি চিঠি লেখেনি। এই বাক্যগুলো আপনারা করবেন, করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। অথবা আপনি নিজে নিজে করে নিজে নিজে দেখবেন। যদি নিজে আপনি কারেকশন না করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে রয়েছে আমার নাম্বারে পাঠাবেন, আমি কারেকশন করে দিব। হোমওয়ার্ক না করলে, শুধু পড়ে চলে গেলে কোনো কাজ হবে না। আপনি যে ব্যাচে পড়তে যাবেন, যে স্যারের কাছে আপনি পড়ুন না কেন, আপনাকে হোমওয়ার্ক দিবে। এই হোমওয়ার্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো দেখেন, এখানে অনেক রকমের ওয়ার্ড, সেন্টেন্স দিয়েছি, এগুলো আপনারা করবেন। কখনো রাইট ভার্ব, কখনো ড্রাইভ, কখনো ড্র, কখনো গো, কখনো প্লে, কখনো স্পিক। এই বাক্যগুলো আপনাদেরকে এইভাবে এখান থেকে করতে হবে। এরপর দেখেন আরও দিয়েছি, এটা হচ্ছে ফিউচার টেন্সে। বলছে কি বলছে, এটা দেখেন, ফিউচার ইনডেফিনিট টেন্স। কোন টেন্স দিয়েছি? ফিউচার ইনডেফিনিট টেন্স লেখার পরিবর্তে নতুন একটি ভার্ব আঁকা, সেটা হচ্ছে ড্র। কি হবে? ড্র মানে হচ্ছে আঁকা। দেখেন তাহলে এই ড্র দিয়ে আমাদেরকে বাক্য করতে হবে। সে একটি ছবি আঁকবে, সে একটি ছবি আঁকবে না, সে কি একটি ছবি আঁকবে। এখানে তাহলে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। তবে একজন কথা বললে বাকি সবাই আমরা মিউট করে রাখবো, তাহলে ক্লাসটা খুব সুন্দর হবে। দেখি কে পারবেন এখান থেকে পড়তে। লীলা আক্তার, প্লিজ আপা আপনি একটু আনমিউট করেন তো। এই বাক্যগুলো আপনি পড়বেন। সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র আ পিকচার। সে একটি ছবি আঁকবে না। সে কি একটি ছবি আঁকবে? উইল হি ড্র আ পিকচার? সে কি একটি ছবি আঁকবে না? ওয়ান্ট শি ড্র আ পিকচার? সে কখন একটি ছবি আঁকবে? হোয়েন উইল হি ড্র আ পিকচার? সে সে কখন একটি ছবি আঁকবে না? হোয়েন ওয়ান্ট ড্র আ পিকচার?
wants the draw a picture. সে কখন একটি ছবি, সে কেন একটি ছবি আঁকবে? Why will he draw a picture? সে কেন একটি ছবি আঁকবে না? Why won't she draw a picture? সে কিভাবে একটি ছবি আঁকবে? How How will will he draw a picture? picture? সে কিভাবে একটি ছবি আঁকবে না? How won't he draw a picture? সে কোথায় একটি ছবি আঁকবে? Where will he draw a picture? নেক্সট, সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? সে 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 কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? How long will he draw a picture? সে কতবার একটি ছবি আঁকবে? How often will he draw a picture? থ্যাংক ইউ, আপনার প্রত্যেকটা বাক্যই সঠিক হয়েছে। তো দেখেন, এইভাবে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে কোনো একটা সময় আমরা প্রত্যেকটা বাংলা সেন্টেন্স ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবো। এরপর আরও রয়েছে, সে একটি ছবি আঁকছে। এ বাক্যগুলো আপনারা একটু বলতে থাকুন। সে একটি ছবি আঁকছে অথবা আঁকিতেছে, যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটি ছবি আঁকছে না। সে কি একটি ছবি আঁকছে? সে কি একটি ছবি আঁকছে না? সে কখন একটি ছবি আঁকছে? সে কখন একটি ছবি আঁকছে না। সে কখন একটি ছবি আঁকছে না। দেখেন, ডাব্লিউএইচ শিখতে হবে। সে কখন একটি ছবি আঁকছে? সে কখন একটি ছবি আঁকছে না। সে কখন একটি ছবি আঁকছে না। সে কেন একটি ছবি আঁকছে? সে কেন ভাত খাচ্ছে? সে কেন কাজটি করছে? সে কেন স্কুলে যাচ্ছে? এই বাক্যগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা যদি ডাব্লিউএইচ শিখতে চাই, এখান থেকে একটা পিডিএফ এর মাধ্যমে আমরা অনেকগুলো ডাব্লিউএইচ শিখতে পারবো। একটু খেয়াল করবেন, প্রথমে দিয়েছি ডাব্লিউএইচ ওয়ার্ড। হু। হু শব্দের অর্থ হচ্ছে কে বা কারা। কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে হু ব্যবহার করা হয়। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তোমার সেরা বন্ধু কে? এখানে আবার উত্তরটাও দিয়েছে, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রহিম। এই বাক্যগুলো আপনারা একটু পড়ুন তো। তিনটা পড়বেন একসঙ্গে, হু, হট, হোয়ার। হু দিয়ে, হু মানে কে বা কারা, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হলে হু দিয়ে যখন বলবো। আর এর উত্তর এবং প্রশ্ন দুইটাই দিয়েছি। হট অর্থ কি? কোনো বস্তু বিষয় সম্পর্কে জানতে চাইলে হট ব্যবহার করা হয়। হোয়াট আর ইউ ডুইং? তুমি এখন কি করছো? আই অ্যাম রিডিং অ্যান ইংলিশ বুক। আমি একটি ইংরেজি বই পড়ছি। হোয়ার মানে কোথায়। এগুলো একটু দেখুন তো প্লিজ। খুব সুন্দর করে একটু পড়বেন প্লিজ। যেমন আমি একটু দেখিয়ে দেই। হোয়েন মানে হচ্ছে কখন। সময়, দিন বা তারিখ সম্পর্কে জানতে চাইলে হোয়েন ব্যবহার করা হয়। সময়, দিন বা তারিখ সম্পর্কে জানতে চাইলে আমরা হোয়েন ব্যবহার করি। হোয়েন ডু ইউ ওয়েক আপ? কখন তুমি ঘুম থেকে ওঠো? উত্তরটা বলছে, আপনি যাকে প্রশ্ন করছেন সে আপনাকে বলছে আই ওয়েক আপ অ্যাট 6 AM। আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় উঠি। হোয়াই মানে হচ্ছে কেন। কোনো কাজের কারণ জানতে চাইলে হোয়াই ব্যবহার করা হয়। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? তুমি ইংরেজি শিখছো কেন? হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? তুমি ইংরেজি শিখছো কেন? আমি ভালো একটি চাকরি পেতে চাই। আই ওয়ান্ট টু গেট আ বেটার জব। ফর দিস রিজন আই অ্যাম লার্নিং ইংলিশ। হুইচ কোথায় ব্যবহার করা হবে? এই তিনটা একসঙ্গে পড়বেন। এই তিনটা একসঙ্গে পড়বেন, হোয়াই, হুইচ এবং হুম। ওকে, তো এই বাক্যগুলো আমরা এখান থেকে ঠিক এইভাবে প্র্যাকটিস করব। হুম। হুম মানে হচ্ছে কাকে। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলা হলে হুম মানে হচ্ছে কাকে। তুমি কাকে ভালোবাসো? হুম ডু ইউ লাভ? তুমি গতকাল কার সাথে দেখা করেছিলে? হুম ডিড ইউ মেট ইয়েস্টারডে? বলছে আমি আমার শিক্ষকের সাথে দেখা করেছিলাম। আই মেট। দেখেন, MEET, মিট মানে হচ্ছে V1 ফর্ম। খুব ভালো করে লক্ষ্য করবেন। আর যখন MET, একটা ই বাদ দিব, এই মেট উচ্চারণটা হবে মিট, মেট, মেট। মিট, MEET, একটু খেয়াল করবেন। MEET, এটা উচ্চারণটা হবে মিট, আর এটার উচ্চারণ হবে মেট, একটা ই বাদ দিতে হবে। আই মেট মাই টিচার। আমি আমার শিক্ষকদের সাথে বা শিক্ষকের সাথে দেখা করেছিলাম। হুজ। হুজ শব্দের অর্থ কার।
কোনো জিনিসের মালিকানা কার তা জানতে চাইলে হুজ ব্যবহার করা হয়। হুজ পেন ইজ দিস, এটি কার কলম? দিস ইজ মাই ব্রাদার্স পেন, এটি আমার ভাইয়ের কলম। কি বলছে? এটি আমার ভাইয়ের কলম। তো এখানে এর প্রত্যেকটা বাক্য দেখেন কত সুন্দর করে উদাহরণটা দিয়েছে। বলছে, জাস্ট ওয়েট, দেখেন এখানে বলছে যে আমি আমার রুমটি পরিষ্কার করছি, আমি আমার রুমটি পরিষ্কার করেছি, আমি নাস্তা করি। কিন্তু যখন ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক আসবে তখন কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ ব্যবহার করা হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড ব্যবহার করা হবে, ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল ব্যবহার করা হবে। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। সে ফুটবল সে ফুটবল খেলেছে। দেখেন এই যে খেলছে, দুইটা বাক্য আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। এখানে দুইটা বাক্য লিখেছি, দুইটা ভার্ব। সে ফুটবল খেলছে, সে ফুটবল খেলেছে। এখানে কিন্তু আমাদের সমস্যাটা সৃষ্টি হয়ে থাকে। খেলছে, খেলেছে, খেলছে, খেলেছে, খাচ্ছি, খেয়েছি, যাচ্ছি, গিয়েছি। রনি একটা ছবি আঁকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রনি একটি ছবি আঁকছে। আর যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, রনি একটি ছবি এঁকেছে, তখন কি হবে? রনি একটি ছবি এঁকেছে। বিষয়টা মনে রাখবেন। তো এই বাক্যগুলো আমরা এখানে আরও করব। সে অফিসে যায়, সে অফিসে গিয়েছিল, সে অফিসে যাবে, সে অফিসে যাচ্ছে, সে অফিসে গিয়েছে। নেক্সট, মা খাবার রান্না করেন। এই বাক্যগুলো আপনারা একটু পড়ুন তো, সবাই মনে মনে পড়ুন। আচ্ছা, তাহলে এখানে দেখেন প্রথমেই কিন্তু আমরা টেন্স, বাক্যটা কোন টেন্স সেটা দিয়েছি, ইংলিশ সেন্টেন্স দিয়েছি, বাংলা অর্থ দিয়েছি। আপনি যতই দুর্বল হন এইভাবে বাক্যগুলো প্র্যাকটিস করবেন, তবে এখান থেকে নতুন নতুন বাক্য আপনাকে নিজে নিজে তৈরি করতে হবে। মা খাবার রান্না করেন, মাদার কুকস ফুড। মা গান করেন, মা ভাত রান্না করেন, মা ছবি আঁকেন। বিভিন্নভাবে একই টেন্স দিয়ে ভার্ব পরিবর্তন করা শিখতে হবে। মা খাবার রান্না করেছিলেন, এই করেছিলেন বললে বাক্যটা তখন পাস্ট ইনডেফিনিট, সাধারণ অতীতকাল হয়ে গেল। মাদার কুকড ফুড, মা খাবার রান্না করেছিলেন। মা খাবার রান্না করবেন, মাদার উইল কুক ফুড। মা খাবার রান্না করেছেন, করছেন, মাদার ইজ কুকিং ফুড। মনে রাখবেন কি হবে? মাদার ইজ কুকিং ফুড, মা খাবার রান্না করছেন। অর্থাৎ এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে তৈরি করতে হবে, টেন্স মেইনটেইন করে। দেখেন সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লিখছিল। এভাবে করার পর আমরা এখানে ছোট ছোট ডায়লগ দেখতে পাবো। এই শর্ট ডায়লগগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, তুমি কি বই পড়ো? প্রশ্নবোধক। তুমি কি কাজটি করো? তুমি কি স্কুলে যাও? তুমি কি লেখাপড়া করো? বাক্যগুলো ডু দিয়ে করতে হবে। ডু ইউ রিড বুকস? তুমি কি বই পড়ো? তুমি কি বই পড়েছিলে? ডিড ইউ রিড বুক? তুমি কি বইটি পড়বে? উইল ইউ রিড দ্য বুক? তুমি কি এখন পড়ছো? আর ইউ রিডিং নাও? তুমি কি বইটি পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক? দেখেন এভাবে আমরা এখানে অনেকগুলো বাক্য করব। প্রত্যেকটা এই পিডিএফটার মাধ্যমে আপনাদের টেন্স ক্লিয়ার হয়ে যাবে। কারো কোনো সমস্যা থাকলে টেন্সে, সেই সমস্যাগুলো এখান থেকে সলভ করতে পারবেন। তুমি কি খেলাটি জেতো? তুমি কি খেলাটি জিতেছিলে? তুমি কি খেলাটি জিতবে? এই বাক্যগুলো এখান থেকে করব। তুমি কি পড়ো? তুমি কি পড়ো? ডু ইউ রিড? তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড? তুমি কখন পড়ো? হোয়েন ডু ইউ রিড? তুমি কেন পড়ো? হোয়াই ডু ইউ রিড? হোয়াই ডু ইউ রিড? তুমি কেন পড়ো? এরপর আমরা বাক্যগুলো ঠিক এইভাবে করব। হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করব। প্রশ্ন করে আমরা কিভাবে তৈরি করব এটা একটু দেখব। বলছে WH ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব। আমি প্রত্যেকদিন এই কথাটা আপনাদেরকে বলে থাকি। WH ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। হোয়াট ডু ইউ ওয়ান্ট? দেখেন হট হচ্ছে WH ওয়ার্ড,
অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট। কত সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে, একটু খেয়াল করবেন প্লিজ। কি বলছে এখানে দেখেন, বলছে প্রথমে WH ওয়ার্ড দিতে হবে। প্রথমে কি দিতে হবে? WH ওয়ার্ড দিতে হবে। হোয়াট। অক্সিলারি ভার্ব দিতে হবে ডু, সাবজেক্ট দিতে হবে ইউ, মেইন ভার্ব দিয়েছি ওয়ান্ট। আমি যদি এই বাক্যটার টেন্স পরিবর্তন করে দেই কেমন হবে? হোয়াট ডিড ইউ ওয়ান্ট। হোয়াট ডিড ইউ ওয়ান্টেড দেওয়া যাবে না, অনেকে এইভাবে করে থাকেন, আমি দেখেছি। হোয়াট ডিড ইউ ওয়ান্টেড, যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়ান্টের পাস্ট টেন্স ওয়ান্টেড। নো, হোয়াট ডিড ইউ ওয়ান্ট। হোয়াট ডিড ইউ ওয়ান্ট। যদি এই বাক্যটাকে আমি এভাবে বলি, তুমি কি চাইবে? হোয়াট উইল ইউ ওয়ান্ট। হোয়াট উইল ইউ ওয়ান্ট। কিন্তু আমরা অনেকে এভাবে বলে থাকি, হোয়াট ইউ উইল ওয়ান্ট। নো, এখানে হবে হোয়াট উইল ইউ ওয়ান্ট। এরপর দেখেন, হট অর্থ কি? তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট। তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট। অনেক ইম্পর্ট্যান্ট কথা এগুলো, আপনারা একটু প্র্যাকটিস করবেন, এখান থেকে পারবেন। বলছে তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট। তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট। তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট। তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং। তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন। হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। এরপর তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ। এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়ার, ভার্বটা হচ্ছে লিভ। লিভ অর্থ বাস করা। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় থাকতে? হোয়ার ডিড ইউ লিভ। তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ লিভ। তুমি এখন কোথায় থাকছো? হোয়ার আর ইউ লিভিং। তুমি কোথায় থেকেছো? হোয়ার হ্যাভ ইউ লিভড। হোয়ার হ্যাভ ইউ লিভড, তুমি কোথায় থাকছো। বিষয়টা ভালো করে লক্ষ্য করব। এরপর বলছে হোয়েন। হোয়েন আর ভার্বটা হবে স্টার্ট। তুমি কখন শুরু করো? এগুলো আপনারা একটু পড়ুন তো। তুমি কখন শুরু করো? হোয়েন ডু ইউ স্টার্ট। তুমি কখন শুরু করেছিলে? হোয়েন ডিড ইউ স্টার্ট। তুমি কখন শুরু করবে? হোয়েন উইল ইউ স্টার্ট। তুমি কখন শুরু করছো? হোয়েন আর ইউ স্টার্টিং। হোয়েন আর ইউ স্টার্টিং। তুমি কেন ইংরেজি শিখো? হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কেন ইংরেজি শিখেছিলে? হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কেন ইংরেজি শিখবে? তুমি কেন ঢাকায় যাবে? তুমি কেন মোবাইলটি কিনবে? তুমি কেন কাজটি করবে? তুমি কেন তার সাথে বিয়ে করবে? তুমি কেন কাজটি করবে না? অর্থাৎ এখান থেকে আমাদেরকে এই পরিবর্তনটা করতে হবে। তুমি কেন ইংরেজি শিখেছো? হোয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ। হাউ অর্থ কিভাবে, গো অর্থ যাওয়া। তুমি কিভাবে অফিসে যাও? হাউ ডু ইউ গো টু অফিস। তুমি কিভাবে অফিসে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো টু অফিস। তুমি কিভাবে অফিসে যাবে? হাউ উইল ইউ গো টু অফিস। তুমি কিভাবে অফিসে যাচ্ছ? হাউ আর ইউ গোয়িং টু অফিস। তুমি কিভাবে অফিসে গিয়েছো? হাউ হ্যাভ ইউ গন টু অফিস। এরপর দেখেন, হু প্লেস, কে খেলে। হু প্লেস। হু ডাস প্লে, সাধারণত এটা বলা হয় না। বলা হচ্ছে হুম অথবা উইথ হুম কার সাথে ব্যবহার করলে আবার ডু ডাস ডিড ফিরে আসে। এজন্য নিচের বাংলা বাক্যটির ইংরেজি করার চেষ্টা করতে হবে। বলছে উইথ হুম ব্যবহার করে। তুমি কার সাথে কথা বলছিলে? তুমি কার সাথে কথা বলছিলে। দেখেন, একটা বিষয় একটু মনে রাখবো। বলছে ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে হু কে শব্দটি একটু ভিন্ন। হু দিয়ে প্রশ্ন করলে অনেক সময় ডু ডাজ ডিড বসে না। এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সঠিকটা, যেমন কে খেলে, হু প্লেস। এটা কিন্তু বলার প্রয়োজন, আমরা এভাবে বলতে পারি হু ডাজ প্লে। এখানে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কিন্তু মনে রাখবেন সবাই, হু এর ক্ষেত্রে এটি ব্যতিক্রম নিয়ম হবে। সাধারণত এটা বলা হয় না হু ডাজ প্লে, বলা হয় হু প্লেস, কে খেলে। কিন্তু যখন আপনি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবেন, কে খেলছে, হু ইজ প্লেয়িং। কি হবে? হু ইজ প্লেয়িং, কে খেলছে। তখন হুই এর পরে আপনাকে একটা ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। হু ইজ প্লেয়িং, কে খেলছে। কে কথা বলছে? হু ইজ টকিং। কে খাচ্ছে? হু ইজ ইটিং। হু ইজ ইটিং। এরপর দেখেন এই বাক্যগুলো একটু করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আমি খাই, আই ইট।
আমি খেয়েছিলাম, আই এট। আমি খাবো, আই উইল ইট। আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। আমি আপনাদের একটি কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই যে একটা বাক্য, সে ফুটবল, তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। তারা মাছ ধরেছিল, তারা একটা ছবি এঁকেছিল, তারা একটি গান গেয়েছিল, তারা ঢাকায় গিয়েছিল, তারা একটা বাড়ি তৈরি করেছিল। ভার্ব পরিবর্তন করে করে আপনাকে কথাগুলো বলতে হবে। দেখেন, এখানে আমরা অনেকেই আছি, খুব ব্যস্ত থাকি, চাকরি, ব্যবসা, বিভিন্ন কাজে। কিন্তু আমি এই কথাটা কেন বলছি, আমি আপনাদেরকে এই যে বাক্যগুলো পরিবর্তন করে করে প্র্যাকটিস করতে বলছি। তো এটা অনেকেই দেখেছি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে থাকেন। কিন্তু আপনারা যারা অনেক ব্যস্ত থাকেন, সারাদিন সময় পান না, তারা এগুলো হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করবেন। দেখবেন হোয়াটসঅ্যাপে একটা ভয়েস রেকর্ড অপশান রয়েছে, এই যে দেখেন এইটা, ভয়েস মেসেজ। এইটা প্রেস করে আপনি ওই বাক্যগুলো নতুন নতুন ভার্ব ব্যবহার করে, এই যে দেখেন বিভিন্ন ভার্ব ব্যবহার করে, যেমন আমি যাই, আই গো। আমি লিখি, আই রাইট। আমি বলি, আই স্পিক। আমি তৈরি করি, আই মেক। এইভাবে আপনারা বাক্যগুলো সাজাবেন, তৈরি করবেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। যারা একদমই ব্যস্ত, এটা কেন করবেন জানেন? আপনার প্র্যাকটিসের জন্য। আমি যখন দেখব যে আপনি এটা ভুল করেছেন, সেটা আমি কারেকশন করে দিতে পারবো। তো এইভাবে আমাদেরকে সর্বপ্রথম ভার্ব, বিভিন্ন ভার্ব ব্যবহার করতে হবে। বিশ্বাস করেন, এখানে সবাই আমরা গ্রামারের অনেক রুল জানি, কিন্তু আমরা কথা বলতে জানি না। কেন জানি না? আমরা প্র্যাকটিস করি না। আপনি প্র্যাকটিস করেন, দেখবেন অনেক সময় এমন লোকও দেখা যায় খুবই অল্প লেখাপড়া জানে, বাট দে ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কিভাবে তারা পারে? হুম, তারা প্রচুর প্র্যাকটিস করে। তো আপনাদেরকেও ঠিক এইভাবে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। এই বাক্যগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। তারা ফুটবল খেলেছিল, তারা একটা বাড়ি তৈরি করেছিল, তারা একটা ল্যাপটপ কিনেছিল, তারা একটা টিম গঠন করেছিল। বিভিন্ন রকমের আনকমন ভার্ব দিয়ে, যেগুলো আপনি জানেন সেগুলো তো আপনি জানেনই, কিন্তু যেগুলো জানেন না সেইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এরপর আরও রয়েছে, আমি একটি পাখি দেখি, আমি একটি পাখি দেখেছিলাম, আমি একটি পাখি দেখব। এই ভার্বগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন। এরপর দেখেন যে ডায়লগগুলোর কথা বলছিলাম, নিচে এখানে শর্ট ডায়লগ দিয়েছে, যেটাকে আমরা কনভারসেশন বলে থাকি। এগুলো একটু প্র্যাকটিস করবেন। অনেক দেখেন বক্স করে করে অনেক বাক্য তৈরি করেছে। আমরা কি সেখানে যাই? আমরা কি সেখানে থাকি? আমরা কি সেখানে ঘুমাই? আমরা কি সেখানে গিয়েছিলাম? আমরা কি সেখানে যাব? এই বাক্যগুলো ছোট ছোট বাক্য। এরপর অনুবাদের জন্য এখানে 20টা বাক্য দিয়েছি, বাংলা বাক্য। এটা হোমওয়ার্ক থাকবে, এক্সারসাইজ আর হোমওয়ার্ক। আমি প্রতিদিন সকালে হাঁটি, সে গতকাল একটি চিঠি লিখেছিল, তুমি কি আগামীকাল ঢাকা যাবে? তারা ফুটবল খেলে না, সূর্য পূর্ব দিকে ওঠে। এই বাক্যগুলো আপনারা একটু নিজে প্র্যাকটিস করবেন। তো ক্লাসটা